ট্রেন থেকে নেমে রতনবাবু স্টেশনের বাইরেটায় এসে এদিক ওদিক তাকালেন বাড়ি ফেরার জন্য গাড়ির আশায়। সামনে অটো স্ট্যান্ড আছে, কিন্তু এত রাতে অটো পাওয়া যাবে কি না তাতে সন্দেহ আছে। আলো আঁধারের মধ্যে মনে হলো দূরে একটা রিকশায় টিম টিম করে আলো জ্বলছে। এগিয়ে গিয়ে রতনবাবু দেখলেন এক বৃদ্ধ তার দিকেই তাকিয়ে আছে। যেতেই বৃদ্ধ রিকশা চালক বলল, বাবু যাবেন নাকি? রতনবাবু রিকশায় সচরাচর উঠতে চান না, কারণ একটা মানুষ এত কষ্ট করে তাকে বয়ে নিয়ে যাবে এটা দেখতে তার ভালো লাগে না। আবার মাঝে মাঝে ভাবেন, না উঠলে ওদের রোজগারটা বা হবে কি করে। আর আজ তো উপায়ও নেই। কিন্তু বৃদ্ধের চেহারা দেখে রতনবাবুর বড় খারাপ লাগলো। রোগা হাড় জিরজিরে শরীর, পরনে ছেঁড়া গেঞ্জি আর একটা ময়লা লুঙ্গি। কাঁধের গামছাটা দেখে বোঝা যায় বহু বছরের পুরনো। বয়স আনুমানিক 70-এর কাছে। রতনবাবু বললেন, অনেকটা পথ, কিন্তু এই অন্ধকারে পথ চিনে যেতে পারবে তো? আমি যাব ময়নাগড়ের সরকার পাড়া। বৃদ্ধ বলল, হ্যাঁ বাবু, পারবো, আপনি উঠে বসুন। রতনবাবু রিকশাতে উঠতেই বৃদ্ধ রিকশাটাতে টান দিল। ক্যাচ ক্যাচ শব্দ করে রিকশা এগোলো। বোঝা গেল বহুদিন মেরামতের অভাবে মরচে ধরেছে। বৃদ্ধ নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে যত সম্ভব জোরে রিকশা চালাতে শুরু করলো। ঘামে ছেঁড়া গেঞ্জি ভিজতে লাগলো। রতনবাবু ব্যস্ত হয়ে বললেন, আপনি আস্তে চালান, আমার তাড়া নেই। বৃদ্ধ বলল, আচ্ছা বাবু, ঠিক আছে। রতনবাবু জিজ্ঞেস করলেন, এই বয়সে এত রাত অবধি রিকশা চালাচ্ছেন? এখন তো আপনার বিশ্রামের সময়। বৃদ্ধ গামছা দিয়ে ঘাম মুছে বলল, মেয়েটা রাগ করে রাত করে বাড়ি ফিরলে, বকাবকি করে খুব, বলে তোমার আর রিকশা চালাতে হবে না। কিন্তু বাবু, আমার মেয়েটা আর কত দিক সামলাবে? দুটো মেয়ে স্কুলে পড়ে তার উপর আমি। মাসে মাসে অনেকগুলো টাকার ওষুধ লাগে, হাই প্রেসার বলে। সবসময় রিকশা চালাতে তো পারি না। যখন শরীরে একটু জুত পাই রিকশাটা নিয়ে বেরোই। তা আপনার বুঝি একটাই মেয়ে? না, 2 ছেলেও আছে, শহরে ভালো কাজ করে, তাদের টাকার অভাব নেই। তারা আপনাকে দেখে না? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলল, না। জানেন বাবু, মানুষ বলে ছেলে বংশের প্রদীপ, বৃদ্ধ বয়সের লাঠি। কিন্তু বাবু, মেয়েও কোনো অংশে কম নয়, বরং মেয়েরা তার বাপকে ছেলেদের থেকেও বেশি ভালোবাসে। আমি জানি সবাই সমান হয় না, কিন্তু আমি যা বলছি তা আমার জীবন দিয়ে শিখেছি। বাবু, আমি অনেক বড় অন্যায় করেছি আমার মেয়ের প্রতি, যা আমাকে তিলে তিলে যন্ত্রণা দেয়। বাবু, শুনবেন সে কথা? রতনবাবু বললেন, হ্যাঁ বলুন। অনেকটা পথ বাকি এখনো। রাতের অন্ধকারে রাস্তা শুনশান। কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, বাতাসে ভিজে মাটির গন্ধ, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন বোধহয় অমাবস্যা। রাত পাখিরা শিকারে বেরিয়েছে, তাদের ডানা ঝাপটানোর শব্দ শোনা যাচ্ছে।
সামনে রিক্সার টিমটিমে আলোয় কেবল দেখা যাচ্ছে ভিজে থাকা চকচকে কালো পিচের রাস্তাটা। বৃদ্ধ বলতে শুরু করলো, আমি আগে রিক্সা চালাতাম না, সবজির ব্যবসা করতাম। গ্রাম থেকে সবজি কিনে শহরে বেচতাম। আমার বাড়ি এখান থেকে অনেকটা দূরের এক গ্রামে, আমতলা, নাম শুনেছেন? ওখানে যা রোজগার করতাম 3 ছেলে মেয়ে নিয়ে দুবেলা ভাতের অভাব হতো না। আমি ধনী ছিলাম না বটে, তবে এখনকার মতো নিঃস্ব ছিলাম না। মেয়েটা তখন ক্লাস 7-এ পড়ে। সম্বন্ধ এলো বিয়ের। ছেলের কোনো দাবি দাওয়া নেই, বড়লোক ছেলে, কিন্তু আগে একবার বিয়ে করেছিল, সে সংসার টেকেনি। মেয়ে কান্নাকাটি করলো খুব, বলল লেখাপড়া করব। বউটাও বলল মেয়েটা পড়ুক না, এত ছোট বয়সে বিয়ে না দিলে নয়। সেদিন ভীষণ স্বার্থপরের মতো বউকে বলেছিলাম, 3 ছেলে মেয়ের লেখাপড়া চালানোর সামর্থ্য কি আমার আছে? ছেলে দুটো লেখাপড়া শিখে রোজগার করলে বুড়ো বয়সে দুটো ভাত পাবে, মেয়েকে লেখাপড়া শিখিয়ে কী লাভ? আর অন্য জায়গায় বিয়ে দিলে এটা ওটা পঞ্চাইলে আমি দেব কোথা থেকে? বড় ঘরেই বিয়ে হচ্ছে, মেয়ে খেয়ে পড়ে ভালো থাকলেই তো হলো। ভীষণ লজ্জা নিয়েই বলছি, আমার 3 সন্তানের মধ্যে মেয়েই লেখাপড়াতে সবথেকে ভালো ছিল, স্কুলে ফার্স্ট হতো। মেয়ের দিদিমণিরাও বারণ করেছিল বিয়ে দিতে, আমি শুনিনি। জোর করে বিয়ে দিয়ে দিলাম, ভালো করে খোঁজ খবর না নিয়ে তাড়াহুড়োতে। ছেলেগুলোকে অনেক দূর লেখাপড়া শেখালাম, তারা শহরে গেল চাকরি করতে। তারা আবদার করলো, বাবা তোমার যা আছে আমাদের নামে করে দাও, কারণ তুমি মরে গেলে বোন ভাগ নিলে আমাদের আর কতটুকু থাকবে বলো? ছেলেদের মুখ চেয়ে তাদের খুশি করতে তাও তাদের নামে করে দিলাম। তখন মেয়ে আমার 2 কন্যা সন্তানের মা, 2 নাতনি হয়েছে আমার। মেয়ে আমার কাছে এলেই বলে, বাবা আমাকে মারে, অত্যাচার করে, আমার কষ্ট হয়, কিন্তু জোর দিয়ে বলতে পারি না আমার কাছে চলে আয়। কোন মুখে আমি মেয়েকে বলবো যে আমি ওকে ভাগ দেওয়ার ভয়ে ওর দাদাদের নামে আমার সব কিছু দিয়ে দিয়েছি? বারবার শুধু বলতাম, মানিয়ে নে মা। একদিন মেয়ে এলো, শরীরে তার জমাট বাঁধা রক্ত, মাথার মধ্যে আঘাতের দাগ, হাত দুটোতে নখ আর দাঁত দিয়ে আঁচড়ানো কামড়ানোর ক্ষত। মেয়েকে দেখে শিউরে উঠে বললাম, মা এ কী অবস্থা তোর? মেয়ে বলল, বাবা আমাকে তাড়িয়ে দিয়েছে, এই 2 কচি মেয়েকে নিয়ে কোথায় যাব? তোমার কাছে আশ্রয় দাও, আমি রোজগার করে ঠিক পেট চালিয়ে নেব আমাদের। ছেলেদের বললাম, তোর বোনের সাথে অন্যায় হয়েছে, চল থানায় যাই। ওরা বলল, ওর বর অনেক প্রভাবশালী মানুষ, ওসব ঝামেলায় আমরা জড়াতে চাই না। মেয়েটা আমার লোকের খেতে জমিতে দিনমজুরের কাজ করতে শুরু করলো। ভীষণ কষ্ট হলো আমার। যদি লেখাপড়া শিখত, এইভাবে তাকে উপার্জন অন্তত করতে হতো না। সব ভুল আমার। ততদিনে আমার স্ত্রী মারা গেছে। ছেলেদের পড়াতে গিয়ে লসে চলতে চলতে সবজির ব্যবসা বন্ধ হয়েছে। সম্বল ছিল আমার রিক্সাটা। মেয়ে তখনও বারণ করত রিক্সা চালাতে, বলতো, তোমাকে কি আমি খাওয়াতে পারবো না? মনটা হু হু করে উঠত আমার। ছেলে দুটো তো কখনো এই কথা বলেনি আমাকে। এইভাবে কিছু মাস কেটে গেল। একবার 2 ছেলে একসাথে এসে বলল, এই বাড়ির জমি আমরা বিক্রি করব বাবা,
এগুলো তো আমাদের নামে। এগুলো বেচে আমরা শহরে বাড়ি কিনব। চমকে উঠে বললাম, আমরা এই 4জন মানুষ কোথায় যাব তাহলে? তুমি না হয় আমাদের সাথে থাকবে, 1 মাস 1 মাস করে ভাগ করে নেব। বাকি 3জনের কথা আমরা জানি না। ওরা বাড়ি বিক্রি করে দিল। আমাদের জিনিসপত্র সব বের করে দিল। মেয়েটা আমার চুপ করেছিল, একটা কথাও বলেনি সে। আমাকে কাঁদতে দেখে একবার শুধু বলল, কেঁদো না, একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। তারপর আমরা চলে আসি এখানে। কম দামে বস্তির একটা ঘর ভাড়া নিয়ে থাকি আমরা। প্রথমে মেয়ে বলেছিল, বাবা, এখানে অনেক কষ্ট, তুমি দাদাদের কাছে গেলে হয়তো ভালো থাকবে। আর ওরা কিছু বললে, কষ্ট দিলে, তোমার মেয়ের এই ঘর তো তোমার জন্য আছেই। ছেলেদের কাছে গেছিলাম, তারা বলেছিল, আমাদের 2টো করে ঘর, জায়গা কম, তুমি বোনের কাছে থাকো, আমরা মাসে মাসে কিছু টাকা পাঠিয়ে দেব। যদিও সে টাকা একবারের জন্যও পাঠায়নি তারা। তারপর আবার বংশের প্রদীপদের তাড়া খেয়ে ফিরে আসি আমার অভাগী মেয়ের কাছে। মেয়ে আমার শরীরের যত্ন নেয়। 5 বাড়ি কাজ করে এসেও রাতে কোমরের যন্ত্রণায় ঘুমোতে না পারলে গরম সেক দেয়, মালিশ করে দেয়। অনেক রাত অবধি মেয়ে দুটোকে পড়ায়। পাশের কর্পোরেশনের স্কুলে একজন 4-এ আর একজন 1-এ পড়ে। জীবনে অনেক ভুল করেছি, এখন শুধু চাই নাতনি দুটোকে শিক্ষিত করতে, তবে হয়তো একটু অপরাধ বোধ কমবে। ওদের জন্য এত পরিশ্রম করি বাবু। সব শুনে রতনবাবুর মনটা ভারী হয়ে গেছিল। বৃদ্ধ বলল, এই যে ময়নাগড়ের সরকার পাড়া চলে এসেছি বাবু, কোন বাড়িটায় যাবেন? রতনবাবু বাড়ির সামনে নেমে পকেট থেকে 1000 টাকা বার করে বললেন, এটা রাখুন, নাতনিদের কিছু কিনে দেবেন। আর হ্যাঁ, সামনের রোববার মেয়ে আর নাতনিদের নিয়ে এখানে আসবেন, কিছু কথা আছে। বৃদ্ধ নমস্কার করে ধন্যবাদ জানিয়ে আবার তার রিকশাটা নিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। রতনবাবু তার বাড়ির গেট খুলে ভিতরে ঢুকলেন। এত বড় ফাঁকা বাড়িতে লোক নেই একজনও। তিনি শহরের কলেজে অধ্যাপনা করেন, ওখানেই থাকেন। মাঝে মাঝে ছুটিতে এখানে আসেন। একসময় পরিবার নিয়ে এখানেই থাকতেন তিনি, তার স্ত্রী আর একমাত্র মেয়ে তিন্নি। মেয়েটা রতনবাবুর জীবন ছিল, ভীষণ ভালোবাসতেন তাকে। বাড়ি ফিরতেই ছোট ছোট আঙুল দিয়ে রতনবাবুর হাত ধরে টেনে নিয়ে যেত সে। তারপর বাবার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ত। রতনবাবু তাকে বুকের উপর নিয়েই ঘুমোতেন। এখনও তিনি কান পাতলে শুনতে পান মেয়ের হাসি, কান্নার শব্দ। কিন্তু এই আদুরে মেয়েটাকে তিনি বাঁচাতে পারেননি। 7 দিনের জ্বরে সব শেষ। তারপর স্ত্রীও অসুস্থ হয়ে পড়ল। রতনবাবুরা শহরে চলে গেলেন। বছর 5 আগে তিনি পত্নীহারা হয়েছেন। এখন এই দুনিয়ায় তিনি একা। সামনের মাসেই তার চাকরি জীবনের শেষ দিন। ঠিক করেছেন রিটায়ারমেন্টের পর বাকি জীবনটা এ বাড়িতে কাটিয়ে দেবেন। রবিবার সকালে খবরের কাগজ পড়তে পড়তে চা খাচ্ছিলেন রতনবাবু। হঠাৎ শুনলেন রিকশার শব্দ। দেখলেন গেটের সামনে বৃদ্ধ আর তার মেয়ে, সাথে ফ্রক পরনে ছোট্ট 2টো বাচ্চা। বৃদ্ধ বলল, বাবু আসবো? মেয়েটা এসে রতনবাবুকে প্রণাম করল। বাচ্চা 2টো এসেও
তার পা ছুঁল। মেয়েটাকে উদ্দেশ্য করে রতনবাবু বললেন, কি নাম তোমার মা? মেয়েটি বলল, মাধবী। আচ্ছা, তোমরা বসো সবাই। যে কারণে তোমাদের ডেকেছি বলি। সেদিন রাতে তোমার বাবার মুখে তোমাদের সব কথা শুনেছি আমি রতন সরকার, কলেজের ফিজিক্সের অধ্যাপক। এ বাড়িতে লোক বলতে আমি একা। আমার স্ত্রী সন্তান গত হয়েছেন। সামনের মাসে আমার রিটায়ারমেন্ট। তারপর থেকে পাকাপাকিভাবে আমি এখানে থাকব। মাধবী মা, তুমি কি এই বাড়ি দেখাশোনা থেকে শুরু করে রান্নাবান্না সব কাজ করতে পারবে? তোমার যা পারিশ্রমিক তা আমি দেব। মাধবী সম্মতি জানিয়ে বলল, পারবো বাবু। শোনো তাহলে, তুমি তোমার সব জিনিস নিয়ে নিচের তলার দুটো ঘরে সবাই মিলে থাকতে পারো। আর হ্যাঁ, তোমার মেয়েদের লেখাপড়ার দায়িত্ব আমার। মাধবী চোখের জল মুছতে মুছতে বলল, আমাদের কাছে আপনি ভগবান তুল্য বাবু। আপনার এ সাহায্য আমরা কখনো ভুলব না। পরের মাসের মধ্যে সব ঘর গোছগাছ করে পরিপাটি করে সাজিয়ে তুলল মাধবী। ব্যস্ত হয়ে পড়ল সংসারের নিত্য কাজে। বৃদ্ধ আর রিক্সা চালায় না। সকালে বাজারে যায় আর সারাক্ষণ বাগানের গাছ পরিচর্যা করে। কয়েক মাসের মধ্যে ফুলে ফলে ভরে উঠল রতনবাবুর গোটা বাগান। রতনবাবু সকালে মাধবীর মেয়ে দুটোকে পড়াতে পড়াতে দেখেন বাগানে ঝাঁকে ঝাঁকে প্রজাপতি খেলা করছে, আর বাগানের গাছগুলোকে জল দিচ্ছে বৃদ্ধ। তারপর নাকে আসে লুচি ভাজার গন্ধ। মাধবী খাবার এনে বলে, দুটো লুচি দিলাম বাবু। জানি আপনার পছন্দ খুব, কিন্তু ভুলে গেলে চলবে না আপনার হাই কোলেস্টেরল। রতনবাবু হাসেন। কেমন জানি এখন তার মনে হয় এই পৃথিবীতে তিনি একা নন। এই কয়েক মাসে রতনবাবু বুঝতে পেরেছেন মাধবীর মেয়েরা ভীষণ মেধাবী। বড় মেয়েটা তো প্রশ্নবাণে জর্জরিত করে ফেলে মাঝে মাঝে রতনবাবুকে। সব কিছু জানার ভীষণ আগ্রহ তার। একটা অঙ্ক শিখিয়ে দিলে ওই নিয়মের সব অঙ্ক যতক্ষণ না শেষ হচ্ছে সে উঠবে না পড়া ছেড়ে। রতনবাবু এখন যখন বাড়ি ফেরেন, মাধবীর ছোট্ট মেয়েটা তার ছোট ছোট আঙুলগুলো দিয়ে হাত ধরে তাকে ভিতরে নিয়ে যায়। পড়তে পড়তে গুটিসুটি মেরে মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে রতনবাবুর কোলের কাছে। রতনবাবু ঘুমন্ত মেয়েটার মাথায় হাত বুলাতে বুলাতে চেয়ে থাকেন ওর মুখের দিকে। সেদিন রতনবাবুর কি ভীষণ জ্বর। জ্বরের ঘোরে তিনি দেখলেন তার মেয়ে তিন্নিকে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। রতনবাবু বললেন, তুই এসেছিস মা? চোখ খুলে দেখলেন এখনও মাথার উপর দুটো কচি হাত। মেয়েটা উত্তর দিল, হ্যাঁ জেঠু, এসেছি। তোমার কি একটু ভালো লাগছে এখন? রতনবাবুর চোখ থেকে গড়িয়ে পড়ল ফোঁটা ফোঁটা জল। তিনি আবার শান্তিতে চোখ বুজলেন। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অনেকেই গল্প শোনেন, হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যান। প্লিজ অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে আরও ভালো ভালো গল্প পাঠ করার জন্য আমরা উৎসাহিত পাই। লেখা শ্রাবন্তী মিস্ত্রি, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।